নমস্কার বন্ধুরা, মোহন বেঙ্গলি টেলসের আজকে আপনারা শুনবেন প্রখ্যাত রাশিয়ান লেখক আন্তন চেখভের একটি ছোট গল্প কাস্তানকা। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অনিমেষ পাল। ছোট একটা বাদামি কুকুর, যাতে দোআঁশলা, মুখখানা একদম শেয়ালের মতো, ফুটপাতের ওপর এদিক ওদিক ছুটোছুটি করছে আর অস্থির হয়ে তাকাচ্ছিল এপাশে ওপাশে। মাঝে মাঝেই কুকুরটা থামছে আর কাঁদছে, আর ঠান্ডায় জমে যাওয়া একটা না একটা পা উঁচু করে মনে মনে আঁচ করবার চেষ্টা করছে। ও যে হারিয়ে গেল, এটা কেমন করে হলো? দিনটা ওর কেটেছে কেমন করে, আর কেমন করেই বা শেষকালে ওই অচেনা ফুটপাতে এসে পড়লো, তা ওর পরিষ্কার মনে আছে। দিনের শুরুটা সেই তখন ওর মনিব ছুতোর মিস্ত্রি লুকা আলেকজান্দ্রিচ টুপি মাথায় দিয়ে লাল রুমালে জড়ানো কাঠের একটা কি জিনিস বগল দাবা করে হাঁক পারল, কাস্তাঙ্কা, আয় কাস্তাঙ্কা, চল যাওয়া যাক। নিজের নাম শুনতে পেয়েই দোআঁশলা কুকুরটা বেরিয়ে এলো মিস্ত্রির টেবিলের তলার থেকে। সেখানে সে কাঠের চাঁচিগুলোর ওপর ঘুমোচ্ছিল। মিষ্টি করে আড়মোড়া ভেঙে ওর দৌড়ে গেল মনিবের পিছু পিছু। লুকা আলেকদ্রিঞ্চের খদ্দেররা থাকতো সব ভীষণ দূরে দূরে, এত দূরে যে তাদের প্রত্যেকের কাছে গিয়ে পৌঁছাবার আগে গায়ে একটু জোর করে নেবার জন্য ছুতোরকে এক একবার খানিকক্ষণের জন্য ঢুকতে হচ্ছিল সরাইখানায়। কাস্তনকার মনে পড়ল, রাস্তায় ও খুব বাড়াবাড়ি রকমের অসভ্যতা করছিল। ওকে বেড়াতে আনা হয়েছে, এই আনন্দে ও লাফালাফি করেছে, ঘেউ ঘেউ করে ঝাঁপিয়ে পড়েছে ঘোড়ায় টানা ট্রামগুলোর ওপর। অন্য সব কুকুরদের তাড়া করে ঢুকে গিয়েছে আশেপাশের বাড়ির উঠানে। ছুতোর ওকে দেখতে না পেয়ে মাঝে মাঝে থামছিল আর রেগে গিয়ে চিৎকার করে ওকে ডাকছিল। একবার সে ওর শেয়ালের মতো কানটা ধরে আচ্ছা করে মলে দিয়ে থেমে থেমে বললে, তুই মর, কলেরা হয়ে মর। খদ্দেরদের সঙ্গে দেখা করে লুকা আলেকদ্রিঞ্চ গেল বোনের বাড়িতে অল্প কিছুক্ষণের জন্য। সেখানেও পান ভোজন হলো। তারপর বোনের বাড়ি থেকে এক জানাশোনা দপ্তরির কাছে, দপ্তরির কাছ থেকে আবার সরাইখানায়, সরাইখানা থেকে তার কুটুমের কাছে। এক কথায় কাস্তনকা যখন অচেনা ফুটপাতটা এসে পড়ল, তখন সন্ধে হয়ে গেছে। বদ্ধ মাতাল হয়ে পড়েছে ছুতুর, হাত পা ছুটছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বিড়বিড় করে বকছিল, গর্ভধারিণী, জন্ম দিলে গো পাপে, কত পাপ গো। এই তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আলোগুলো দেখছি, কিন্তু যেই মরব, নরকের আগুনে পুড়তে থাকবো। কখনো আবার খোশ মেজাজে কাস্তানকাকে কাছে ডেকে নিয়ে সে বলল, তুই তুই কাস্তাঙ্কা, নিয়াতি একটা পোকা, আর কিছু নোস, আর কিছু নোস, কিন্তু মানুষের সঙ্গে তো তফাৎ কি? যেমন চুতরের সঙ্গে কাঠের মিস্ত্রির। এমন করে সে যখন কাস্তানকার সঙ্গে আলাপ করছে, তখন হঠাৎ বাজনা বেজে উঠল। কাস্তাঙ্কা তাকিয়ে দেখে রাস্তা দিয়ে একদল সেপাই ওর দিকে এগিয়ে আসছে। বাজনার চোটে ওর মেজাজ গেল বিগড়ে। সহ্য করতে না পেরে ছুটোছুটি করে কুঁই কুঁই করতে লাগলো। অথচ ভারী তাজ্জব হয়ে দেখলো
ছুতোর কিন্তু ঘাবড়েও যাচ্ছে না, ঘেউ ঘেউও করছে না, খালি একগাল হেসে টান টান হয়ে দাঁড়িয়ে 5 আঙ্গুল টুপিতে ঠেকিয়ে সে সেলাম টুকছে। মনিব আপত্তি করছে না দেখে কাস্তানকা আরো জোরে জোরে কুই কুই করতে লাগলো, আর সব কিছু ভুলে গিয়ে রাস্তার মাঝখান দিয়ে ছুটলো উল্টো দিকের ফুটপাতে। ওর যখন চৈতন্য হলো তখন বাজনাও বাজছে না, সিপাহের দলও আর নেই। আবার রাস্তার মধ্য দিয়ে ছুটে এলো সে ওই জায়গায়, ঠিক যেখানে মনিবকেও ছেড়ে গিয়েছিল। কিন্তু হায় কপাল, কোথায় ছুতোর? ও একবার সামনে ছোটে, একবার পিছনে, আবার দৌড়োয় রাস্তার মধ্য দিয়ে, কিন্তু ছুতোর যেন মাটির মধ্যে হঠাৎ তলিয়ে গেছে। কাস্তানকা ফুটপা শুঁকতে শুরু করে দিল, পায়ের গন্ধে যদি মনিবকে খুঁজে পায় এই আশায়। কিন্তু একটু আগেই কোন পাজি নতুন রবারের জুতো পায়ে চলে গেছে, আর রবারের উৎকট গন্ধে সমস্ত হালকা গন্ধটুকু নষ্ট করে দিয়েছে। কাজে এখন কিছু আন্দাজ করা অসম্ভব। কাস্তানকা সামনে পেছনে ছুটোছুটি করে, কিন্তু মনিবকে আর খুঁজে পায় না। ওদিকে অন্ধকার হয়ে আসছিল, রাস্তার দুপাশে আলো জ্বলে ওঠে, বাড়িগুলোর জানলার ভেতর দিয়ে দেখা যায় বাতির আলো। খুব ঘন হয়ে পেঁজা বরফ পড়তে থাকে। রাস্তা আর ঘোড়াদের পিঠ আর কচুয়ানদের টুপি সাদা হয়ে উঠেছে বরফে। আকাশে আঁধার যত ঘনিয়ে আসছে ততই সব জিনিস সাদা হয়ে উঠছে। কাস্তানকার দৃষ্টি আড়াল করে তাকে পা দিয়ে ধাক্কা মেরে অচেনা সব খদ্দেররা কেবল আসছিল আর যাচ্ছিল। দুনিয়ার তাবৎ মানুষকে দুটো খুব অসমান ভাগে ভাগ করে নিয়েছিল কাস্তানকা। এক হলো মনিব, আর হলো খদ্দের। দুদলের মধ্যে মুদ্রা তফাৎ হলো, ওকে ঠ্যাঙানোর অধিকার ছিল প্রথম দলের, আর ওর ছিল দ্বিতীয় দলের ঠ্যাং কামড়ে ধরবার অধিকার। খদ্দেররা তাড়াহুড়ো করে কোথায় যে যাচ্ছে ওর দিকে কেউই নজর দেয় না। যখন বেশ অন্ধকার হয়ে এসেছে তখন ভয়ে আর হতাশা কাস্তাঙ্কাকে পেয়ে বসলো। একটা দেউড়ির কাছে গিয়ে ও আকুল হয়ে কাঁদতে লাগলো। লুকা আলেকদিনচের সঙ্গে সারাদিন ঘোরাঘুরি করে ও কাবু হয়ে পড়েছিল। কান আর পা জমে গেছে ঠান্ডায়, তার ওপর আবার ওর ভীষণ খিদে পেয়েছে। সারাদিন মাত্র বার দুয়েক ও দাঁতে কাটতে পেরেছিল। দপ্তরির ওখানে খেয়েছিল খানিকটা লেই, আর এই সরাইখানায় পেয়েছিল খানিকটা সসেজের খোসা, ব্যাস ওইটুকুই। ও যদি মানুষ হতো তবে নিঘাত ভাবতো, না, এমনি করে তো বাঁচা যায় না, এর চেয়ে গুলি খেয়ে মরা ভালো। কিন্তু ও কিছুই ভাবছিল না, কাঁদছিল শুধু। যখন ঘন নরম বরফ ও সারা পিঠ মাথা লেপ্টে গেছে আর ক্লান্তিতে গাঢ় ঘুমের মধ্যে ও ডুবে যাচ্ছে, তখন হঠাৎ দেউড়ির দরজায় ক্যাঁচ ক্যাঁচ করে ওর গায়ে এসে লাগলো, লাফিয়ে উঠল। খদ্দের শ্রেণীর একজন লোক খোলা দরজা দিয়ে বেরিয়ে এলো। কাস্তানকা কেউ কেউ করে তার পায়ের নিচে গিয়ে পড়তে সে ওর দিকে আর লক্ষ্য না করে পারল না। ঝুঁকে সে জিজ্ঞাসা করলো, কুকুর, তুই কোত্থেকে রে? মারিয়ে দিলাম নাকি? আহা হা হা, বেচারা। এই যাগে যাগে, রাগ করিস না, আমার দোষ নেই। চোখের পাতার উপর ঝুলে পড়া বরফের ফাঁক দিয়ে কাস্তানকা অচেনা লোকটার দিকে তাকায়। দেখলো ওর সামনে একজন বেঁটে মোটা দাড়ি কামানো গোলগাল মুখওয়ালা লোক, মাথায় একটা চোঙা টুপি আর গায়ে বোতাম খোলা ফার কোট। হাত দিয়ে ওর পিঠ থেকে বরফ ঝাড়তে ঝাড়তে সে বলে চলল, কুই কুই করছিস কেন? তোর মনিব কোথায়? নিশ্চয়ই হারিয়ে গিয়েছিস। আহা বেচারা,
তাহলে তাহলে কি করা যায়? অচেনা লোকটির গলায় একটা উষ্ণ আন্তরিকতার সুর ধরতে পেরে কাস্তানকা তার হাত চাটতে লাগলো আর করুণ ভাবে কুই কুই করতে লাগলো। অচেনা লোকটি বলল, আরে তুই তো বেশ ভালো তো, মজা দেখাতে পারিস, ঠিক শেয়ালের মতো। তা কি আর করা যাবে, আমার সঙ্গেই চলে আয়, কাজেও লেগে যেতে পারিস। নে, চু 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 চু, আয় আয় আয়। ঠোঁট দিয়ে শব্দ করলো লোকটা, হাত নেড়ে ইশারা করলো। সে ইশারার একমাত্র মানে হতে পারে চল চল। কাস্তানকা চলল। আধ ঘন্টার বেশি হবে না। কাস্তানকা ততক্ষণে একটা মস্ত আলো ঝলমলে ঘরের মেঝের উপর মাথাটা একদিকে কাত করে বসেছে আর আদুরে আদুরে ভাব করে আগ্রহের সঙ্গে অচেনা লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটি তখন টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল আর ওর দিকে এক আধ টুকরো খাবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। প্রথমে সে ওকে দিল রুটি আর পনিরের ওপরে সবুজ পিঠে, তারপর দিল এক টুকরো মাংস, আট টুকরো পিঠে, মুরগির হাড়। কিন্তু খিদের চোটে এসব এত তাড়াতাড়ি খেয়ে ফেললো যে স্বাদ বোঝবার মতো সময়ই পেল না। আর যতই খেতে লাগলো ততই বেশি করে খিদে পেতে লাগলো। প্রচন্ড লোভে না চিবোনো টুকরোগুলো ও যেভাবে গিলছিল তা দেখে অচেনা লোকটি বলল, তোর মনিব তো দেখছি তোকে খুবই খারাপ খাওয়ায়। তুই কি রোগা পটকা রে, হাড্ডি চামড়া সার। কাস্তানকা খেলো প্রচুর, কিন্তু তবু ওর পেট ভরে খাওয়া হলো না, শুধু কেমন একটা নেশা এসে গেছে। খাওয়ার পরও ঘরের মাঝখানে গিয়ে শুয়ে পড়ল, পাগুলো ছড়িয়ে দিয়ে আর বেশ একটা গা ছেড়ে দেওয়া আমেজে লেজ নাড়তে লাগলো। ইতিমধ্যে ওর নতুন মনিব একটা আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে চুরুট টানতে লেগে গেছে। লেজ নাড়তে নাড়তে ও ভাবতে লাগলো, কোনটা ভালো, এই অচেনা লোকটির কাছে না ছুতোর মিস্ত্রির কাছে। অচেনা এই লোকটির ঘরে আসবাবপত্র খুবই কম, দেখতেও মোটেই সুন্দর নয়। কয়েকটা ইজি চেয়ার, সোফা, বাতি আর গালিচা ছাড়া তার আর কিছুই নেই। ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু ছুতোর মিস্ত্রির এখানে সারা ফ্ল্যাট একদম জিনিসপত্রে শাসাশাসি। কাঠের কাজের টেবিল, এমনি টেবিল, এক গাদা কাঠের ছিলকে, রেঁদা, বাটালি, নানা রকমের করাত, পাখির খাঁচা, গামলা, আরো কত কি। অচেনা লোকটির এখানে কোনো গন্ধই পাওয়া যায় না, কিন্তু মিস্ত্রির ফ্ল্যাটে কুয়াশা তো সারাক্ষণ লেগেই থাকে। আর লেই বার্নিশ কাঠের চাঁচির গন্ধে ভুরভুর করে। অন্যদিকে অচেনা লোকটির কাছে একটা মস্ত সুবিধা আছে, প্রচুর খেতে দেয়। তাছাড়া একটা ন্যায্য কথা বলাও উচিত, যখন কাস্তাঙ্কা টেবিলের সামনে বসেছিল আর আদুরে আদুরে ভাব করে তার দিকে তাকাচ্ছিল, সে তখন একবারও ওকে মারেনি, পা দিয়ে ঠেলেনি, একবারও চেঁচিয়ে বলেনি, ভাগ ভাগ এখান থেকে, হ্যাংলা কোথাকার। চুরুট খেয়ে নতুন মনিব বেরিয়ে গেল। মিনিট খানেকের মধ্যেই ছোট্ট একটা তোষক হাতে করে সে ফিরে এলো। সোফার কাছে এক কোণে তোষকখানা পেতে দিয়ে সে বলল, ওরে এই কুকুরটা, এখানে আয়, এখানে আয়, এখানে শুয়ে থাক, ঘুমো, বুঝলি, ঘুমো। তারপর সে বাতি নিভিয়ে চলে গেল। কাস্তানকা তোষকের উপর শুয়ে চোখ বুঝল। রাস্তা থেকে শোনা যাচ্ছিল কুকুরের ডাক। ওর ইচ্ছে হলো নিজেও সাড়া দেয়, কিন্তু হঠাৎ কি জানি কেন ওর মনটা খারাপ হয়ে গেল। লুকা আলেকদ্রিঞ্চ আর তার ছেলে ফেদুস্কাকে মনে পড়ে গেল। মনে পড়ল মিস্ত্রির টেবিলের নিচে আরামের জায়গাটিও। ওর মনে পড়ল
শীতের সুদীর্ঘ সন্ধ্যাগুলোতে ছুতোর যখন কাঠ পালিশ করত অথবা জোরে জোরে খবরের কাগজ পড়ত, তখন ফেরদুস্কা সাধারণত ওর সঙ্গে খেলা করত। সে ওকে পেছনের পা ধরে টেনে বের করে আনতো মিস্ত্রির টেবিলের তলা থেকে, আর ওর সঙ্গে এমন সব কসরত করতো যে চোখে একদম সর্ষে ফুল দেখতো কাস্তানকা। সমস্ত গাঁটে গাঁটে ব্যথা ধরে যেত। ছেলেটা ওকে জোর করে পেছনের পায়ে হাঁটাতো, ওকে দিয়ে ঘন্টা বানাতো, মানে প্রচন্ড টানতো লেজ ধরে, আর কেউ কেউ ঘেউ ঘেউ করতে থাকতো, ওকে শুঁকতে দিত নস্যি। সবচেয়ে যন্ত্রণাদায়ক ছিল ওর পরের কসরতটা। এক টুকরো মাংসের সঙ্গে সুতো বেঁধে খেতে দিত কাস্তানকাকে। ও যখন মাংসটা গিলে ফেলতো তখন সে হো হো করে হাসতে হাসতে সেটাকে সুতো ধরে টেনে বের করত ওর পেটের ভেতর থেকে। যতই স্পষ্ট হয়ে এইসব কথা মনে পড়ে ততই কাস্তানকা করুণ সুরে গোঙাতে থাকে। কিন্তু একটু বাদে ক্লান্তি আর গরমে ওর বিমর্ষতা চাপা পড়ে যায়। ও ঘুমোতে শুরু করে, স্বপ্ন দেখে কতগুলো কুকুর দৌড়ে যাচ্ছে, ওদের মধ্যে একটা বুড়ো ঝাঁকড়া লোমওয়ালা পোডলস কুকুর আছে। আজই ও কুকুরটাকে দেখেছিল রাস্তায়, চোখে সাদা ছিল আর নাকের কাছে ঝাঁকড়া লোম। ফেদুস্কা একটা বাটালি হাতে পুডুলটার পিছনে তাড়া করে যাচ্ছে। তারপর হঠাৎ ওর নিজেরই যেন ঝাঁকড়া ঝাঁকড়া লোম গজিয়ে উঠল। মনের আনন্দে ঘেউ ঘেউ করতে করতে সে কাস্তানকার কাছে হাজির হলো। কাস্তানকা সে বন্ধুর মতো শোকাশুকি করে ছুটলো রাস্তা ধরে। কাস্তানকার যখন ঘুম ভাঙল তখন চারিদিক বেশ ফর্সা হয়ে গেছে। রাস্তা থেকে ভেসে আসছে এমন গোলমাল, শুধু দিনের বেলাতেই যা শোনা যায়। ঘরের মধ্যে প্রাণীটিও নেই। কাস্তানকা আড়মোড়া ভেঙে হাই তুলল, তারপর রেগে গিয়ে মন খারাপ করে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। আসবাবপত্র আর কোণগুলো শুঁকে শুঁকে ও উঁকি দিল হলের মধ্যে, কিন্তু আকর্ষণীয় কিছুই দেখতে পেল না। হলে ঢুকবার দোর ছাড়াও আর একটা দোর ছিল। ভেবে চিনতে কাস্তানকা ও দুপা দিয়েই আঁচড়াতে আঁচড়াতে সেটা খুলে পাশের ঘরে ঢুকে পড়ল। সেখানে বিছানার উপরে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল খদ্দেরটা। কাস্তানকা চিনতে পারল কালকে সেই অচেনা লোকটাই বটে। গুমড়ে ওঠে ও, কিন্তু কালকের রাতের খাওয়াটা মনে পড়ায় লেজ নেড়ে শুরু করে দিল শুঁকতে। অচেনা লোকটির জামা কাপড় আর জুতো শুঁকে ও দেখল এগুলোর মধ্যে বেজায় ঘোড়ার গন্ধ। শোবার ঘর থেকে বেরোবার আরো একটা দরজা আছে, কিন্তু সেটাও বন্ধ। কাস্তানকা দোরটাকে আঁচড়াতে লাগলো, ঠেলতে লাগলো বুক দিয়ে, তারপর খুলে ফেললো। তক্ষুনি একটা অদ্ভুত সন্দেহজনক গন্ধ তার নাকে ঢুকলো। আশঙ্কা হলো বিচ্ছিরি রকমের কাউকে সে দেখতে পাবে। এদিক ওদিক তাকিয়ে দেখে গড় গড় করতে করতে কাস্তানকা একটা ছোট ঘরে ঢুকে পড়ল। দেওয়ালে নোংরা কাগজ সাঁটা। সেই ঘরটায় ঢুকে কাস্তানকা ভয়ে ভয়ে পিছিয়ে এলো। অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর কি একটা দেখলো সে। মাটির দিকে ঘাড় মাথা গুঁজে ডানা ছড়িয়ে ফ্যাঁস ফ্যাঁস করে সোজা ওর দিকে ছুটে এলো একটা খয়েরি রঙের হাঁস। তার কাছ থেকে একটু দূরে একটা ছোট্ট তোশকের পর শুয়ে একটা সাদা বেড়াল। কাস্তানকাকে দেখেই সে লাফিয়ে উঠল, পিঠখানা ধনুকের মতো বাঁকিয়ে লেজ গুটিয়ে লোম খাড়া করে সেও ফোঁস ফোঁস করে উঠল। কুকুরটা কম ভয় পায়নি, তবু সেটা চাপা দেবার জন্য ঘেউ ঘেউ করে তেড়ে গেল বেড়ালটাকে। বিড়ালটা আরো জোরে পিঠ বেঁকিয়ে ধাঁ করে কাস্তানকার মাথায় বসিয়ে দিল এক থাবা। কাস্তানকা পেছিয়ে এলো,
চার পায়ের উপর বসে বিড়ালটার দিকে নাকটা এগিয়ে দিয়ে জোরে জোরে কান ফাটানো চিৎকার জুড়ে দিল। এমনি সময় হাঁসটা পেছন থেকে এসে ঠোঁট দিয়ে ওর পিঠে মারলো এক ঠোক্কর। কাস্তানকা লাফিয়ে উঠে তেড়ে গেল হাঁসটার দিকে। এসব কি হচ্ছে? একটা মোটা রাগী গলা শোনা গেল, আর চুরুট মুখে ড্রেসিং গাউন গায়ে অচেনা লোকটা এসে ঢুকলো ঘরে। এসবের মানে কি? যা, যে যার জায়গায় যা। বিড়ালটার কাছে গিয়ে সে তার বেঁকে ওঠা পিঠে এক চড় মারল। প্রিয়দার তিমোথ পেইচ, এর মানে কি? ঝগড়া পাকিয়েছিস? বুড়ো পাজি কোথাকার, শুয়ে থাক। আর হাঁসটার দিকে ফিরে সে চেঁচিয়ে উঠল, ইবান ইবান ইবাতনিচ, নিজের জায়গায় যা। সুবোধ ছেলের মতো বেড়ালটা গিয়ে তার তোশকের উপরে শুয়ে পড়ল আর চোখ বুঝল। ওর মুখ আর মোছের ভাব দেখে মনে হচ্ছিল যে গরম হয়ে উঠে মারামারি করে ফেলায় ও নিজেই ক্ষুব্ধ। কাস্তানকা অভিমানে কেউ কেউ করছিল, আর হাঁসটা গলা বাড়িয়ে প্যাঁক প্যাঁক করে আবেগ ভরে কি সব যেন বলছিল, কিন্তু তার বিন্দু বিসর্গ কিছুই বোঝা গেল না। হাই তুলতে তুলতে মনিব বলল, নে নে, হয়েছে। বন্ধুভাবে শান্তিতে বসবাস করাই তো উচিত। সে কাস্তানকার পিঠে হাত বুলোতে বুলোতে বলে চলল, আর তুই লালচে ঘাবড়াবি না, এরা খুবই ভালো লোক, কাউকে চটায় নে। দাঁড়া দাঁড়া, তোকে ডাকবো কি বলে, দাঁড়া, নাম ছাড়া তো চলবে না ভাই। অচেনা লোকটি একটুখানি ভাবলো, তারপর বলল, কি নাম কি নাম কি নাম, এই ধর, তুই হাবিগে। মাসি, বুঝলি, মাসি। বার কয়েক মাসি কথাটা আউড়ে সে বেরিয়ে চলে গেল। কাস্তানকা বসে বসে দেখতে শুরু করে। বিড়ালটা তোশকের উপরে বসে ঘুমোবার ভান করছে। হাঁসটা গলা বাড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে পা ঠুকতে ঠুকতে আবেগ ভরে প্যাঁক প্যাঁক করে কি যেন সব বলে চলেছে। বোঝাই যাচ্ছিল সে একজন খুব পণ্ডিত হাঁস। প্রত্যেকটি লম্বা লম্বা বক্তৃতার শেষে সে হকচকিয়ে এক পা পিছিয়ে এসে ভাব করছিল যেন তার বক্তৃতায় সে খুশি। তার বক্তৃতা শুনে গড় গড় করে তাকে কি যেন একটা উত্তর দিয়ে কাস্তানকা কোনগুলো শুকতে শুরু করে দিল। এক্ষুনি একটা ছোট্ট গামলায় ও দেখতে পেল ভিজানো মটর আর ভেজা রুটির খোসা। ও মটর চেখে দেখলো, ভালো না। তারপর চাখলো রুটির খোসা, খেতে শুরু করলো সেগুলো। একটা অচেনা কুকুর তার খাবার খেয়ে ফেলছে, এতে কিন্তু হাঁসটি একটুও চটল না, বরং আরো আবেগ দিয়ে প্যাঁক প্যাঁক করে উঠল। ভরসা দেবার জন্য গামলার কাছে গিয়ে কতগুলো মটর খেলো। খানিক পরে অচেনা লোকটা আবার ঢুকলো। তার সঙ্গে একটা অদ্ভুত জিনিস, সেটা দেখতে দরজার ফ্রেমের মতো। এবড়ো খেবড়ো কাঠের ফ্রেমের ওপরের কাঠটা থেকে ঝুলছিল একটা ঘণ্টা, আর তাতে বাঁধা ছিল একটা পিস্তল। ঘণ্টার দোলক থেকে আর পিস্তলের ঘোড়া থেকে দুটো দড়ি ঝুলছে। অচেনা লোকটি ফ্রেমটাকে ঘরের মাঝখানে রেখে অনেকক্ষণ ধরে কি যেন সব বাঁধাবাঁধি করলো। তারপর হাঁসটার দিকে তাকিয়ে বলল, ইবান ইবানিচ, এগিয়ে আয়। হাঁসটা তার কাছে এগিয়ে গিয়ে অপেক্ষা করার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। অচেনা লোকটি বলল, আচ্ছা, একেবারে গোড়া থেকে শুরু করা যাক। সবার আগে সকলকে সেলাম কর, জলদি জলদি। ইবান ইবানিচ গলা বাড়িয়ে সব দিকে মাথা ঝুঁকিয়ে ভদ্রতা দেখালো। বহুত আচ্ছা, এবার মর। হাঁসটা চিত হয়ে শুয়ে উপর দিকে পা উঠিয়ে দিল। এই ধরনের আরো কয়েকটা ছোটখাটো কসরত দেখাবার পর অচেনা লোকটি
হঠাৎ নিজের মাথা চেপে ধরে মুখে খুব ভয় ফুটিয়ে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, আগুন আগুন, পুড়ে গেলুম। ইভান ইভানিচ ফ্রেমের দিকে দৌড়ে গিয়ে ঠোঁট দিয়ে একটা দড়ি তুলে নিয়ে ঘন্টা বাজিয়ে দিল। অচেনা লোকটা খুব সন্তুষ্ট হয়ে গেল। হাঁসটার গলায় হাত বুলিয়ে দিয়ে সে বলল, বহুত আচ্ছা ইভান ইভানিচ, এখন মনে কর তুই হলি গিয়ে একজন জহুরি, এই সোনাদানা হিরে মুক্ত বেচিস। এখন ধর তুই দোকানে গেলি, গিয়ে দেখলি চোর ঢুকেছে, এই অবস্থায় তুই কি করবি? হাঁসটা ঠোঁট দিয়ে অন্য দড়িটা তুলে নিয়ে টান মারল। তার ফলে তক্ষুনি একটা কান ফাটানো গুলির আওয়াজ শোনা গেল। ঘন্টা বাজানোটা কাস্তানকার খুব ভালো লেগেছিল, কিন্তু গুলি ছোঁড়াতে সে এত মেতে গেল যে ছোট্ট ফ্রেমটার চারিদিকে ঘুরে ঘুরে ঘেউ ঘেউ করতে লাগলো। অচেনা লোকটা চিৎকার করে উঠল, মাসি মাসি, নিজের জায়গায় যা, চুপ করে থাক। গুলি ছুঁড়েই ইভান ইভানিচের কাজ ফুরলো না। তারপর পুরো 1 ঘন্টা ধরে অচেনা লোকটি ওকে দড়ি বেঁধে চাবুকের আওয়াজ করে তার চারিদিকে দৌড় করালো। তারপর হাঁসটিকে আবার বেড়া ডিঙোতে হলো, আংটার মধ্য দিয়ে গলে যেতে হলো, খাড়া হতে হলো, মানে লেজের উপর বসে দুপা নাড়াতে হলো। কাস্তাঙ্কা ইভান ইভানিচের উপর থেকে একবারও চোখ ফেরালো না। উত্তেজনায় চিৎকার করে উঠেছে, মাঝে মাঝে তার পিছনে ঘেউ ঘেউ করে ছুটে গিয়েছে। হাঁসের সঙ্গে নিজেও ক্লান্ত হয়ে পড়ে অচেনা লোকটি। কপাল থেকে ঘাম মুছে চেঁচিয়ে ডাকলো, মারিয়া খাবরনিয়া ইভানোভনাকে এখানে নিয়ে এসো। মিনিট খানেকের মধ্যে একটা ঘোঁত ঘোঁত শব্দ শোনা গেল। কাস্তানকা গড় গড় করে উঠল, ভাব করলে যেন মোটেই ভয় পাচ্ছে না। তাহলে কি হয় বলা যায় না ভেবে কাছিয়ে গেল অচেনা লোকটির দিকে। দৌড় খুলে গেল, আর কি সব বকতে বকতে উকিয়ে দিল একটা বুড়ি, ঢুকিয়ে দিল কালো মতো খুবই গদগদে একটা শুয়োর। কাস্তাঙ্কার গোঙানির দিকে কোনো নজর না দিয়ে শুয়োরটা মুখ তুলে আনন্দে ঘোঁত ঘোঁত করে উঠল। বোঝাই যাচ্ছিল তার মনিব আর ইভান ইভানিচ আর বেড়ালটাকে দেখে সে ভারী খুশি হয়েছে। যখন সে বেড়ালটার কাছে গিয়ে তার পেটের তলায় একটুখানি ধাক্কা মারল আর হাঁসের সঙ্গে কী সব কথা বলল, তখন তার নড়াচড়ায়, গলার স্বরে, লেজ নাড়ায় বেশ একটা ভালো মানুষের ভাব ফুটে উঠল। কাস্তাঙ্কা বুঝতে পারল যে এরকম একজন লোকের পেছনে গড় গড় করবার কোনো দরকারই নেই। মণি ফ্রেমটা সরিয়ে দিল, চিৎকার করে ডাকল, ফিওদার তিমোফেইচ, এগিয়ে আয়। বেড়ালটা উঠে দাঁড়ালো, আর মুড়ি ভাঙল। তারপর অনিচ্ছার সঙ্গে যেন দয়া করে এমনভাবে এগিয়ে গেল শুয়োরটার কাছে। মনিব শুরু করলো, আচ্ছা আচ্ছা, তাহলে মিশরের পিরামিড দিয়েই আরম্ভ করা যাক। অনেকক্ষণ ধরে সে কি সব বোঝালো, তারপর হুকুম দিল, 1 2 3। 3 বলতেই ইভান ইভানিচ ডানা নেড়ে লাফিয়ে উঠে পড়ল শুয়োরের পিঠে। যখন সে ডানা আর গলা দিয়ে টাল সামলে শুয়োরের খোঁচা খোঁচা পিঠের উপর ঠিকঠাক হয়ে বসেছে, তখন ফিওদর তিমোফেইচ কুঁড়ের মতো হেলাফেলা করে শুয়োরের পিঠে বেয়ে উঠে পড়ল। ভাবখানা যেন নিজেই এই বিদ্যায় তার বড়ই অবহেলা, কিছুই তার এসে যায় না। তারপর অনিচ্ছার সঙ্গে হাঁসটার পিঠে চড়ে পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়ালো। অচেনা লোকটি যাকে মিশরের পিরামিড বলেছিল তা করা হয়ে গেল। কাস্তানকা উত্তেজনার চোটে চিৎকার করে উঠল, কিন্তু এই সময় বুড়ো বেড়ালটা হাই তুলতে গিয়ে টাল সামলাতে না পেরে হাঁসের উপর থেকে গড়িয়ে পড়ল। ইভান ইভানিচও কাত হয়ে পড়ে গেল। অচেনা লোকটি চিৎকার করে শাসিয়ে উঠল, আর আবার সেসব
বোঝাতে লাগলো। এই শয়তানরা, এগুলো কি হচ্ছে? ঘণ্টাখানেক পিরামিড নিয়ে ব্যস্ত থাকার পর ক্লান্তিহীন মনিব ইভান ইভানিচকে বিড়ালের উপর চড়তে শেখালো। তারপর শুরু করলো বিড়ালটাকে সিগারেট খাওয়াতে। চললো এমন করে। সব শেখানো শেষ হবার পর তবেই মনিব কপাল থেকে ঘাম মুছে বেরিয়ে গেল। আর ফিওদর তিমোফেইচ বিরক্ত হয়ে গড় গড় করতে করতে গিয়ে তোষকের উপরে শুয়ে চোখ বুঝল। আর ইভান ইভানিচ এগিয়ে গেল খাবারের গামলার দিকে। শুয়োরটাকে বের করে নিয়ে গেল সেই বুড়িটা। নতুন সব অভিজ্ঞতার দৌলতে দিনটা কাস্তাঙ্কার কোথা দিয়ে যে কেটে গেল। আর সন্ধেবেলা ওকে তোষক সমেত দেয়ালে নোংরা কাগজ সাঁটা সেই ছোট্ট ঘরটাতে নিয়ে আসা হলো। তারপর রাত কাটালো ও ফিওদর তিমোফেইচ আর হাঁসটার সঙ্গে। কাটলো 1 মাস। প্রতি সন্ধ্যায় চমৎকার খাওয়া আর মাসি নাম ডাকায় অভ্যস্ত হয়ে উঠল কাস্তানকা। সেই অচেনা লোকটির সঙ্গে আর ওর ঘরের নতুন সাথীদের সঙ্গে থাকতেও কোনো অসুবিধা হচ্ছিল না ওর। জীবন কাটছিল একরকম নির্ঝঞ্ঝাটে। প্রত্যেকটি দিন শুরু হতো একইভাবে। সাধারণত ইভান ইভানিচই ঘুম থেকে উঠত সকলের আগে। তারপর সে এগিয়ে যেত হয় বিড়ালটার কাছে, নয়তো মাসির কাছে, আর গলাটাকে বেঁকিয়ে নিয়ে আবেগ ভরে যুক্তি দিয়ে কী সব বলতো। কিন্তু আগের মতো তো কিছু বোঝা যেত না। মাঝে মাঝে মাথাটাকে উপরের দিকে তুলে সে লম্বা স্বগোক্তি করে যেত। যেদিন ওদের প্রথম পরিচয় হয় সেদিন কাস্তাঙ্কা ভেবেছিল সে অতি বেশি বকে, কারণ সে খুব পণ্ডিত। বক্তৃতা নিয়ে ওর কাছে এগিয়ে যেত তখন ও আর মোটেই লেজ নাড়াতো না, বরং সকলের ঘুমের ব্যাঘাত সৃষ্টিকারী বিরক্তিকর বাচাল বলে তাকে উপেক্ষা করত। কোনো রকম ভদ্রতা না করে খেঁকিয়ে উঠত, গড় গড় গড়। ফিওদর তিমোফেইচ ছিল অন্য এক রকমের ভদ্রলোক। ঘুম থেকে জেগে উঠে সে টু শব্দটিও করতো না, নড়তো না, এমনকি চোখটি পর্যন্ত খুলতো না। পারলে সে ঘুম থেকেই উঠতো না, কেননা দেখাই যেত যে বেঁচে থাকা নিয়ে তার তেমন ভাবনা চিন্তা নেই। সব কিছুতেই তার আলস্য হেলা ফেলা। এমনকি অমন চমৎকার খাওয়া খেয়েও সে বিরক্তিতে ফ্যাঁচ করে উঠত। ঘুম থেকে উঠেই কাস্তাঙ্কা ঘরের চারিদিকে ঘুরে কোনাগুলো শুঁকতে শুরু করে দিত। ওকে আর বিড়ালটাকে শুধু সমস্ত ফ্ল্যাটময় ঘুরে বেড়াতে দেওয়া হতো। নোংরা কাগজ সাঁটা ঘরটা চৌহাত দিয়ে পার হয়ে যাওয়ার অধিকার হাঁসটারও ছিল না। আর খাবননিয়া ইভানোভান তো উঠানের মধ্যে কোথাও যেন এক চালার নিচে থাকতো। হাজির হতো একমাত্র খেলা শেখানোর সময়। মনিবের ঘুম থেকে উঠতে বেশ দেরি হতো। তারপর চাটা খেয়ে সে শুরু করত তার কসরত। প্রতিদিন সেই কাঠের ফ্রেম, চাবুক, আংটা ইত্যাদি নিয়ে আসা হতো। আর রোজই পুনরাবৃত্তি হতো প্রায় সেই একই জিনিস। শেখানো চলতো 3-4 ঘন্টা ধরে। ফলে ফিওদর তিমোফেইচ মাঝে মাঝে ক্লান্তিতে মাতালের মতো টলত, আর ইভান ইভানিচ ঠোঁট ফাঁক করে জোরে জোরে নিঃশ্বাস ফেলত। মনিব লাল হয়ে উঠত, মুছে মুছেও কপাল থেকে তার আর ঘাম যেত না। খাওয়া দাওয়া আর খেলা শেখাতে দিনটা মজাতেই কাটত। কিন্তু সন্ধ্যাটা বড় বিরক্তিকর হয়ে পড়ত। সন্ধ্যার দিকে মনিব সাধারণ বেড়াল আর হাঁসটাকে নিয়ে কোথায় যেন চলে যেত। একা একা তোষকের উপর পড়ে থেকে থেকে কাস্তাঙ্কার মনটা খারাপ হয়ে যেত। ঘরের অন্ধকারের মধ্যে কোথা থেকে অলক্ষ্যে একটা বিমর্ষতা ধীরে ধীরে এগিয়ে এসে যেন তাকে গ্রাস করে ফেলত। প্রথমটা কুকুরটার খাওয়া দাওয়া কিংবা ঘেউ ঘেউ করা কিংবা ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করবার সমস্ত ইচ্ছা নষ্ট হয়ে যেত। এমনকি চোখ মেলতে পর্যন্ত ইচ্ছে করত না।
তারপর ওর কল্পনায় ভেসে উঠল দুটি অস্ফুট মূর্তি, হয়তোবা কুকুর, হয়তোবা মানুষ। সুন্দর মিষ্টি চেহারা, কিন্তু কেমন বোঝা মুশকিল। মূর্তি দুটো আসতেই লেজ নাড়ত সে। ওর মনে হতো কোথায় যেন, কখনো যেন তাদেরও দেখেছিল, ভালোবেসেছিল। আর ঘুমিয়ে পড়তে পড়তে মনে হতো লেই, বার্নিশ আর কাঠ ছাঁচির গন্ধ যেন পাওয়া যায় এই মূর্তি দুটো থেকে। নতুন জীবনে যখন ও বেশ অভ্যস্ত হয়ে উঠেছে, আর একটা রোগা হাড্ডিসার দোআঁশলা থেকে ও যখন একটা হৃষ্টপুষ্ট যত্ন লালিত কুকুরে পরিণত হয়েছে, তখন একদিন খেলা শেখানোর আগে মনিবকে ডেকে গায়ে হাত বুলিয়ে বলল, এবার কাজকর্মে মন লাগাবার সময় হয়েছে রে মাসি। যথেষ্ট যথেষ্ট বগল বাজিয়েছিস। আমি তোকে শিল্পী করে গড়ে তুলতে চাই। শিল্পী হবি? তারপর সে তাকে তালিম দিতে লাগলো নানা রকম বিদ্যায়। প্রথম পাঠেই ও পিছনের পায়ে দাঁড়িয়ে হাঁটতে শিখে গেল। এতে ওর ভীষণ আনন্দ হতো। দ্বিতীয় পাঠে ওকে পিছনের পায়ে লাফিয়ে লাফিয়ে ছিনিয়ে নিতে হলো এক টুকরো মিচিরি। মনিব সেটা ওর মাথার উপর ঝুলিয়ে রাখতো উঁচু করে। এরপরের পাঠগুলোতে ও নাচলো, চক্কর দিয়ে দৌড়ে বেড়ালো, বাজনার সঙ্গে সঙ্গে কুঁই কুঁই করলো, ঘন্টা বাজালো, গুলি ছুঁড়লো। আর মাসখানেক বাদেই ও বেশ ভালোভাবেই ফিওদর তিমোফেইচের জায়গা নিতে পারল মিশরের পিরামিডে। ও আগ্রহ করে শিখত, আর পেরেছে বলে নিজেই খুশি হতো। জিভ বার করে চক্কর দিয়ে ছুটতো, আংটার মধ্যে দিয়ে লাফিয়ে, আর বুড়ো ফিওদর তিমোফেইচের পিঠের উপর চড়ে ও খুব আনন্দ পেত। এক একটা কসরত হয়ে যাবার সঙ্গে সঙ্গে মহা উৎসাহে ও ঘেউ ঘেউ করে উঠত, আর গুরুও অবাক হয়ে ভারী খুশি হয়ে হাত কচলাতো, বলতো, বাহাদুর বাহাদুর, তুই নিঘাত খেলা দেখাবি, নিঘাত দেখাবি। বাহাদুর কথাটা শুনে শুনে মাসির এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে মনিব কথাটা বলতেই ও লাফিয়ে উঠে এমন ভাবে তাকাতো যেন ওর ডাক নাম আর কি। মাসি স্বপ্ন দেখছিল যেন জমাদার ওকে ঝাঁটা হাতে তাড়া করছে। ভয়ে ওর ঘুম ভেঙে গেল। ছোট্ট ঘরখানা চুপচাপ, অন্ধকার, গুমোট, পোকা কামড়াচ্ছে। আগে মাসির কখনো অন্ধকারে ভয় হতো না, এখন কিন্তু ওর কেন যেন গা ছমছম করতে লাগলো। ইচ্ছে হলো চিৎকার করে। পাশের ঘরে মনিবের সজোরে নিঃশ্বাস ফেলার শব্দ শোনা গেল। তারপর কিছু পরে শুয়োরটা গোঁত গোঁত করে উঠল চালার নিচে। তারপর আবার সব চুপচাপ। খাওয়ার কথা ভাবলেই মনটা কেমন হালকা হয়। তাই মাসিও ভাবতে শুরু করে দিল, কেমন করে আজও ফিওদর তিমোফেইচের কাছ থেকে মুরগির ঠ্যাং চুরি করে এনে সেটাকে বসবার ঘরের আলমারি আর দেওয়ালের ফাঁকে এক গাদা ধুলো আর মাকড়সার জালের মধ্যে লুকিয়ে রেখেছিল। একবার গিয়ে দেখলে হয় ঠ্যাংটা আস্ত আছে কিনা। খুব সম্ভবত ওটা মনিব ওটা খেয়ে ফেলেছে। কিন্তু সকালের আগে ঘরের বাইরে যাওয়া বারণ, এই ছিল নিয়ম। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য মাসি চোখ বুজল, কারণ অভিজ্ঞতা থেকে ওর জানা ছিল যে যত তাড়াতাড়ি ঘুমোবে তত তাড়াতাড়ি সকাল হয়ে যাবে। কিন্তু হঠাৎ ওর ধারে কাছেই এমন একটা অদ্ভুত চিৎকার শোনা গেল যে তাতে ও শিউরে উঠে একেবারে চার পায়ে লাফিয়ে উঠতে বাধ্য হলো। চিৎকারটা করছিল ইভান ইভানিচ, কিন্তু বরাবরের মতো যুক্তি তর্ক দিয়ে বকবকানি নয়, কেমন যেন একটা অস্বাভাবিক কান ফাটানো জঙ্গলি চিৎকার। দরজা খোলার সময় ক্যাঁচ ক্যাঁচ করে ওঠার মতো। অন্ধকারে কিছু বুঝতে না পেরে আর দেখতে না পেয়ে মাসি আরো ভয় পেয়ে গেল, আর গর্জে উঠল, গড় গড় গড়। একটা হাড় কামড়ে খেতে যতক্ষণ সময় লাগে ততটা সময় কাটলো, কিন্তু আর চিৎকার হলো না।
মাসি আস্তে আস্তে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। স্বপ্ন দেখল দুটো মস্ত কালো কুকুর, গায়ে তাদের খোঁচা খোঁচা জীর্ণ লোম, একটা বড় গামলা থেকে লোভীর মতো বাসন ধোয়া জল খাচ্ছে। গামলাটা থেকে বেশ সুগন্ধি বেরোচ্ছে আর সাদা ধোঁয়া উঠছে। মাঝে মাঝেই তারা মাসির দিকে তাকাচ্ছে আর দাঁত বের করে খেঁকিয়ে উঠছে, আমরা তোকে দেব না। কিন্তু বাড়ির ভেতর থেকে ফার কোট গায়ে একজন চাষি বেরিয়ে এসে চাবুক মেরে ভাগিয়ে দিল। তখন মাসি গামলার কাছে গিয়ে খেতে শুরু করলো, কিন্তু যেই না চাষিটা দরজার বাইরে গেছে অমনি দুটো কালো কুকুরই ঘেউ ঘেউ করে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। আর হঠাৎ আবার শোনা গেল সেই কান ফাটানো চিৎকার, প্যাক প্যাক প্যাক। চেঁচিয়ে উঠল ইভান ইভানিচ। জেগে গেল মাসি, লাফিয়ে উঠল, কিন্তু তোষক না ছেড়েই ঘেউ ঘেউ করে ডেকে উঠল এক টানা ডাক। ওর যেন মনে হতে লাগলো ইভান ইভানিচ চেঁচাচ্ছে না, চেঁচাচ্ছে অন্য কেউ, বাইরের কেউ। আবার কেন যেন চালার নিচে ঘুমোত ঘুমোত করে উঠল শুয়োরটা। কিন্তু তারপর জুতোর খসখসানি শোনা গেল। ড্রেসিং গ্রাউন্ড গায়ে মোমবাতি নিয়ে ঘরে ঢুকলো মনিব। ঝিকমিকে আলো ছড়িয়ে পড়ল দেওয়ালের নোংরা কাগজ আর ছাদের গায়ে, তাড়িয়ে দিল অন্ধকার। মাসি দেখল ঘরের মধ্যে বাইরের কেউ নেই। মেঝের উপর বসে আছে ইভান ইভানিচ। ঘুমায়নি সে, তার ডানা দুটো নেতিয়ে পড়েছে, ঠোঁটটা হাঁ করা। মোট কথা তাকে দেখতে এমন লাগছিল যেন খুবই ক্লান্ত হয়ে পড়েছে আর জল খেতে চাইছে। বুড়ো ফিওদর তিমোইচিও ঘুমায়নি, সেও নিশ্চয় চিৎকারের চোটে জেগে গিয়েছিল। মনিব হাঁসটাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে রে তোর ইভান ইভানিচ? চিৎকার করছিস কেন? অসুখ করেছে? হাঁসটা চুপচাপ। মনিব তার ঘাড়ে হাত বুলিয়ে পিঠে আদর করে বলল, তুই একটা খ্যাপা, নিজেও ঘুমাবি না, অন্য কেউ ঘুমাতে দিবি না। মনিব যখন তার আলো নিয়ে বাইরে বেরিয়ে গেল তখন আবার ঘনিয়ে এলো অন্ধকার। মাসির ভয় ধরে গেল। হাঁসটা অবশ্য আর চিৎকার করছিল না, কিন্তু ফের ধারণা হলো অন্ধকারে যেন বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভয়ের ব্যাপার, এই বাইরের কাউকে কামড়ানোও মুশকিল, কারণ তাকে দেখা যাচ্ছে না, কোনো আকার তার নেই। কেন যেন ওর মনে হলো যে আজ রাতে খুব খারাপ কিছু একটা ঘটবেই ঘটবে। ফিওদর তিমোচিও অস্থির হয়ে পড়েছিল। কেমন করে যে তার তোষকের উপর ছটপট করছে, হাই তুলছে আর মাথা নাড়ছে তা কানে গেল মাসির। বাইরে কোথাও যেন ঘা পড়ল ফটকে। চালার নিচে ঘোঁত ঘোঁত করে উঠল শুয়োরটা। মাসি কুঁই কুঁই করে সামনের পা ছড়িয়ে দিয়ে তার মধ্যে মাথা গুঁজল। দরজার খটখটানি যেন না ঘুমোনো শুয়োরটার ঘোঁতঘোঁতানি, আর এই নিঝুম অন্ধকার ওর ভয়ঙ্কর আর অসহ্য লাগছিল। হাঁসটার চিৎকারের মতো ভয়ঙ্কর। সবকিছুই সশঙ্ক অস্থির, কিন্তু কেন? অদৃশ্য ওটা কে? ওই যে ওখানে মাসির কাছেই দুটো সবুজ ফুলকি জ্বলে উঠল। চেনাশোনার পর এই সর্বপ্রথম ওর কাছে এগিয়ে এলো ফিওদর তিমোফেইচ। কি তার দরকার? সে কেন এলো? জিজ্ঞাসা না করেই মাসি ও থাবাটা চাটলো, তারপর অন্যরকম গলায় মৃদু কুঁই কুঁই করে উঠল, ক্যাক 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 ক্যাক। চেঁচিয়ে উঠল ইভান ইভানিচ, ক্যাক ক্যাক ক্যাক। আবার খুলে গেল দরজা। মুনিব ঢুকলো আলো নিয়ে। আগের মতোই বসেছিল হাঁসটা, ঠোঁটটা খোলা, এলিয়ে পড়া ডানা, চোখ দুটো বোজা। মুনিব ডাকলো, ইভান ইভানিচ।
ও ইভান ইভানিচ। হাঁসটা নড়ল না। মনি বসে পড়ল তার সামনে মেজের উপরে, চুপচাপ দেখলো তাকে খানিকক্ষণ, তারপর বলল, ইভান ইভানিচ, হলো কি? মরে যাচ্ছিস নাকি? ও হো হো হো, এখন মনে পড়ল। সে চেঁচিয়ে উঠল, চেপে ধরল নিজের মাথা। জানি জানি কেন এমন হয়েছে। আজ যে তোকে ঘোড়াটা মারিয়ে দিয়েছিল। হা ভগবান, হা ভগবান। মনিব কি বলছে তা মাসি বুঝতে পারল না, কিন্তু তার মুখ দেখে বুঝল সেও একটা ভয়ঙ্কর কিছুর আশঙ্কা করছে। অন্ধকার জানালার দিকে নাকটা এগিয়ে দিয়ে ও আওয়াজ করে উঠল। ওর মনে হলো ওটার ভিতর দিয়ে অন্যকে আর একটা যেন উঁকি মারছে। হতাশার ভঙ্গিতে দুহাত উল্টে মনি বলে উঠল, ও মরে যাচ্ছে রে মাসি, ও মরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মরে যাচ্ছে। তোদের এই ঘরে মরণ ঢুকেছে, মরণ। কি করা যায় বল? দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নাড়তে নাড়তে ঘাবড়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে মনিব ফিরে গেল তার শোবার ঘরে। অন্ধকারে থাকতে থাকতে মাসির ভয় হলো। সেও চলল তার পিছু পিছু। বিছানায় বসে কেবলই সে বলতে লাগলো, হে ভগবান, হে ভগবান, করা যায় কি? কি করা যায়? মাসি তার পায়ের কাছে ঘুরঘুর করছিল। ও বুঝতে পারছিল না কেন ওর এমন মন খারাপ লাগছে, আর কেনই বা সবাই এমন ছটপট করছে। আর তা বোঝার জন্য তার প্রত্যেকটা নড়াচড়া লক্ষ্য করতে লাগলো। ফিওদর তিমোথেইচ বড় একটা ওঠে না। সে এবার তার তোশক ছেড়ে মনিবের শোবার ঘরে ঢুকলো আর তার পায়ের কাছে গা ঘষতে লাগলো। বিড়ালটা মাথা নেড়ে উঠছিল, যেন তার দুশ্চিন্তাগুলোই ঝেড়ে ফেলতে চাচ্ছে, আর সন্ধিকভাবে উঁকি দিচ্ছিল বিছানার নিচে। একটা প্লেট বের করে আনলো মনিব। হাত মুখ ধোবার কল থেকে তাতে জল ঢাললো, তারপর আবার গেল হাঁসটার কাছে। প্লেটটা তার সামনে রেখে নরম করে সে বলল, খা খা ইভান ইভানিচ, খা খা লক্ষ্মী সোনা, খা। ইভান ইভানিচ কিন্তু নড়লও না, চোখও খুলল না। মনিবর মাথা ধরে নিয়ে এগিয়ে দিল প্লেটটার দিকে, ঠোঁটটা ডুবিয়ে দিল জলের মধ্যে। হাঁসটা কিন্তু জল খেলো না, আরো আলগা হয়ে এলিয়ে পড়ল তার ডানা। মাথাটা অমনি পড়ে রইল প্লেটের মধ্যে। না না, আর কিছু করার নেই, আর কিছুই করার নেই। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল মনিব। সব শেষ। চলে গেল ইভান ইভানিচ। তার গালের উপর দিয়ে চিকচিক করে গড়িয়ে পড়তে লাগলো ফোঁটা ফোঁটা চোখের জল। বৃষ্টির সময় সার্সি বেয়ে যেমন পড়ে। কি হয়েছে বুঝতে না পেরেও ফিওদর তিমোথেইচ আর মাসি তার কাছে ঘেঁষে এসে সভয়ে তাকিয়ে দেখলো হাঁসটাকে। করুণ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনিব বললে, বেচারা ইভান ইভানিচ, আমি এদিকে ভাবছিলাম বসন্তকালে তোকে নিয়ে চলে যাব গাঁয়ের বাড়িতে, ঘুরে বেড়াবো তোর সঙ্গে সবুজ ঘাসে ঘাসে। আমার আদরের সাথী রে, তুইও ছেড়ে গেলি। তোকে বাদ দিয়ে আমার চলবে কি করে, চলবে কি করে? মাসির মনে হলো ওরও যেন তাই হবে। ঠিক অমনি ভাবে অজানা কি কারণে ওরও চোখ বন্ধ হয়ে যাবে, পা দুটো ছড়িয়ে পড়ে মুখটা হা হয়ে যাবে, আর সবাই ওর দিকেও অমনি করে ভয়ে তাকিয়ে থাকবে। বোঝাই যাচ্ছিল
ওই একই চিন্তা ঘুরপাক খাচ্ছিল ফিওদর তিমোথেইচেরও মনে। বুড়ো বেড়ালটা আগে কখনো এখনকার মতো এমন মনমরা হাঁড়ি মুখো হয়নি। ভোর হয়ে এলো, আর সেই অদৃশ্যটা, মাসি যাকে এত ভয় পাচ্ছিল, সেও আর রইল না। যখন একদম ফর্সা হয়ে গেছে, তখন জমাদার এসে হাঁসটার ঠ্যাং ধরে কোথায় যেন নিয়ে চলে গেল। খানিকক্ষণ পরে হাজির হলো বুড়িটা, গামলাটা নিয়ে গেল সেই। মাসি বসবার ঘরে গিয়ে আলমারির পিছনে তাকিয়ে দেখল, না, মুনিব মুরগির ঠ্যাংটা খেয়ে ফেলেনি। ওটা ধুলো আর মাকড়সার জালের মধ্যে জায়গা মতন আছে। কিন্তু মাসির মন খারাপ লাগছিল, বিরক্ত লাগছিল, কাঁদতে ইচ্ছা করছিল। ঠ্যাংটাও শুকে পর্যন্ত দেখল না, সোফার নিচে ঢুকে বসে রইল আর করুণ গলায় আস্তে আস্তে কেউ কেউ করতে শুরু করলো। কেউ কেউ কেউ। হঠাৎ এক সন্ধ্যায় মনিব দেওয়ালের নোংরা কাগজ সাঁটা সেই ছোট্ট ঘরটায় ঢুকে হাত ঘষতে ঘষতে বলল, তাহলে এবার? সে নিশ্চয় কিছু একটা বলতে চাইছিল, কিন্তু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। তালিম নেওয়ার সময় থেকেই মনিবের মুখ আর গলার স্বরকে মাসি চিনেছিল খুব ভালো করে। ওর মনে হলো সে চঞ্চল ও উদ্বিগ্ন হয়েইছে, চটেও গিয়েছে। খানিকক্ষণ পর সে ঘুরে এসে বলল, আজ আমি আমার সঙ্গে মাসি আর ফিওদর তিমোথেইচকে নিয়ে যাব। মাসি, তুই আজকে মিশরের পিরামিডে স্বর্গীয় ইভান ইভানিচের জায়গা নিবি। কি যে হবে তা শয়তানি জানে। কিছুই তো তৈরি নেই, অভ্যাস করা হয়নি, মরা হয়েছে কম, মুখে চুনকালি পড়বে, নাম ডুববে। তারপর সে আবার বেরিয়ে গেল। মিনিট খানেকের মধ্যেই চোঙা টুপি আর ফারকোট পরে ঘুরে এলো। বিড়ালটার কাছে এসে সে তাকে সামনে ঠ্যাং ধরে তুলে নিয়ে ফারকোটের তলায় বুকের মধ্যে ঢুকিয়ে নিল। ফিওদর তিমোথেইচ এতেও খুবই নির্লিপ্ত ভাব দেখালো, এমনকি চেষ্টা করেও চোখ দুটো একবারও খুলল না। কিছুতেই যেন ওর কিছু এসে যায় না। শুয়ে থাকলেই বা কি, আর ঠ্যাং ধরে ওকে তুলে নিয়ে গেলেই বা কি, তোষকে পড়ে থাকাই বা কি, আর ফারকোটের নিচে মনিবের বুকে থাকাই বা কি, সবই সমান। মনিব বলল, মাসি চল। কিছু না বুঝেই লেজ নাড়তে নাড়তে মাসি তার পিছনে পিছনে চলল। মিনিট খানেকের মধ্যেই ও এসে স্লেজ গাড়ির মধ্যে মনিবের পায়ের কাছে বসে পড়ল আর শুনতে লাগলো শীত আর উত্তেজনায় কাঁপতে কাঁপতে সে কেমন বিড় বিড় করে চলেছে। মুখে চুনকালি পড়বে, মুখে চুনকালি পড়বে, নাম ডুববে, মুখে চুনকালি পড়বে। স্লেজখানা এসে দাঁড়ালো উল্টানো কড়াইয়ের মতো মস্ত একটা অদ্ভুত বাড়ির সামনে। তিনটে কাঁচের দরজাওয়ালা একটা বাড়ির লম্বা করিডোর ডজনখানেক উজ্জ্বল আলোয় ঝলমল করছিল। ঝনঝন করে এক একবার দরজাগুলো খুলে যাচ্ছে আর যেন হাঁ করে গিলে খাচ্ছে দরজার কাছে জোটা মানুষগুলোকে। লোক অনেক। বারে বারে করিডোরের দিকে এগিয়ে আসছে এক একটা ঘোড়া, কিন্তু কুকুরের দেখা মিলল না। মনিব মাসিকে ধরে ফারকোটের নিচে বুকের মধ্যে ঢুকিয়ে নিল। ফিওদর তিমোথেইচও ওখানেই ছিল। জায়গাটা গুমোট আর অন্ধকার হলেও বেশ গরম। মুহূর্তের জন্য দুটো আবছা সবুজ আলোর বিন্দু জ্বলে উঠল। পড়শির ঠান্ডা শক্ত থাবায় গা লাগতে চোখ মেলল বেড়ালটা। মাসি তার কান চেটে দিল। তারপর সম্ভবত আর একটু আরামদায়ক জায়গা খুঁজতে গিয়ে ছটপট করে নড়াচড়া করে উঠল। ও ঠান্ডা পায়ের নিচে একদম চেপটে দিল বেড়ালটাকে। তারপর দৈবাত ফারকোটের তলা থেকে মাথা বার করে ফেলেই রাগে গড় গড় করে আবার ডুব মারল ফারকোটের নিচে।
ওর মনে হয়েছিল যেন দৈত্য দানব ভর্তি মস্ত একটা আধা অন্ধকার ঘর ও দেখতে পেয়েছে। ঘরের দুপাশে লাগানো লম্বা গরাদে আর পার্টিশানগুলোর পেছন থেকে উঁকি মারছিল কেমন যেন একটা ভয়ঙ্কর মুখ। কোনোটা ঘোড়ার মতো, কেউ শিংওয়ালা, কারো লম্বা কান আর একটা প্রকাণ্ড মোটা বদন। তার নাকের জায়গায় একটা লেজ, মুখ থেকে বেরিয়ে আছে দুটো চাঁচা ছোলা লম্বা লম্বা হাড়। বিড়ালটা মাসির পায়ের নিচে ভাঙা গলায় ডেকে উঠল, কিন্তু তখনই খুলে গেল ফারকোটটা আর মণি বলে উঠল, নামাও। ফিয়োদর তিমোথেইচ মাসির সঙ্গে লাফিয়ে নেমে পড়ল মেজের উপর। ওরা তখন ছাই রঙের তক্তার দেওয়ালওয়ালা একটা ছোট্ট ঘরের মধ্যে। ওখানে আয়না লাগানো একটা টেবিল, একটা টুল, কোণে ঝোলানো কতগুলো ন্যাকড়া ছাড়া অন্য কোনো আসবাবপত্র ছিল না। হারিকেন বা মোমবাতির বদলে দেয়ালে লাগানো একটা পাইপ, তা থেকে পাখার মতো ছড়িয়ে জ্বলছিল একটা ঝলমলে আলো। মাসির চাপে দুমড়োনো লোমগুলো চেটে নিয়ে ফিয়োদর তিমোথেইচ টুলের তলায় ঢুকে শুয়ে পড়ল। মনিব তখনও উদ্বিগ্ন, হাত ঘষতে ঘষতে কাপড় ছাড়তে শুরু করলো সে। বাড়িতে কম্বলের তলায় শোবার জন্য তৈরি হতে গিয়ে সাধারণত যেমন করে কাপড় ছাড়তে হয় তেমনি করেই সে কাপড় ছাড়লো। তার মানে অন্তর্বাস ছাড়া সব কিছু খুলে ফেললো। তারপর টুলের উপরে বসে আয়নার দিকে তাকিয়ে নিজের উপর অদ্ভুত সব কারিকুরি করতে শুরু করলো। প্রথমে সে মাথায় পড়লো একটা পরচুলা, সেটা দুদিকে পাট করা, পাকিয়ে পাকিয়ে দুটো শিঙের মতো উপর দিকে উঠিয়ে দিল। তারপর মুখ ময় পুরু করে সাদা সাদা কি যেন মাখলো। শেষে সে সাদার উপরে ভুরু আঁকলো, গোঁপ আঁকলো আর লাগালো লাল রং। কারিকুরি কিন্তু ওখানেই শেষ হলো না। মুখ আর ঘাড় নোংরা করে সে একটা কিম্ভূত কিমাকার পোশাক গায়ে চড়াতে লাগলো। এমন পোশাক মাসি আগে কখনো দেখেনি, না বাড়িতে না রাস্তায়। তোমরা নিজেরাই ভেবে দেখো, মধ্যবিত্ত গেরস্থ ঘরে পর্দা আর আসবাবপত্রের ঢাকনার জন্য যা ব্যবহার করা হয় তেমনিতর মস্ত মস্ত ফুল কাটা সুতি কাপড় জুড়ে একটা বেদম ঢোলা প্যান্টুলুন। তার বোতামের ঘরগুলো একেবারে বগলের নিচে গিয়ে উঠেছে। একখানা পা সেলাই করা হয়েছে বাদামি রঙের কাপড়ে, আর একখানা পা ঝলমলে হলুদ রঙের কাপড়ে। ওটার মধ্যে গা ডুবিয়ে মনিব আর একটা ছিটের জামা গায়ে জড়ালো। তাতে একটা মস্ত বড় কুঁচি দেওয়া কলার আর পিঠের উপর মস্ত একটা সোনালি তারা। পরল নানা রঙের মোজা, সবুজ রঙের জুতো। মাসের চোখে মনে রং বেরঙের ঘোর লাগলো। সাদা মুখো বস্তা মার্কা মূর্তিটা থেকে মনিবের গন্ধ পাওয়া যাচ্ছিল। তার গলার স্বরটাও পরিচিত, মনিবের মতোই। কিন্তু সময় সময় মাসির সন্দেহ ঘোরতর হচ্ছিল। তখন মনে হচ্ছিল এই রং বেরঙের মূর্তিটার কাছে থেকে পালিয়ে গিয়ে ঘেউ ঘেউ করে ওঠে। নতুন জায়গা, পাখার মতো ছড়িয়ে জ্বালা আলো, গন্ধ, মনিবের এই অদ্ভুত চেহারায় বদল, এইসব মিলিয়ে ওর মধ্যে এমন একটা অনিশ্চয়তা, ভয় আর আশঙ্কা জেগে উঠবে যে নাকের জায়গার লেজওয়ালা সেই মোটা মুখটার মতো নির্ঘাত একটা ভয়ঙ্কর কিছু সামনে পড়ে যাবে বলে ওর মনে হলো। তাতে আবার দেওয়ালের উপরে দূরে কোথায় যেন বিদঘুটে বাজনা বাজছিল, আর মাঝে মাঝে শোনা যাচ্ছিল দুর্বোধ্য গর্জন। একটিমাত্র জিনিসই ওকে ভরসা দিল, সেটা হলো ফিয়োদর তিমোথেইচের নির্বিকার ভাব। সে নির্বিঘ্নে টুলের তলায় ঘুমে মরছিল, এমনকি টুলটা নড়ে উঠলেও চোখ মেলছিল না। সাদা ওয়েস্টকোট আর সান্ধ্য পোশাকে কে একজন লোক ঘরের মধ্যে উঁকি দিয়ে বলল, এখন যাচ্ছেন মিস আরাবেল্লা, তারপরেই আপনি। মনিব কোনো উত্তর দিল না। টেবিলের তলা থেকে টেনে বের করলো একটা ছোট্ট সুটকেস।
তারপর বসে বসে অপেক্ষা করতে থাকলো। তার ঠোঁট আর হাত দেখে বোঝা যাচ্ছিল সে বিচলিত হয়ে আছে। মাসি শুনতে পাচ্ছিল কিরকম কেঁপে কেঁপে নিঃশ্বাস পড়ছে। দূর থেকে কে যেন হাঁক দিল, আসুন আসুন মিস্টার জর্জ। মনিব দাঁড়িয়ে উঠে নিজের উপর 3 বার ক্রুশ চিহ্ন আঁকলো। তারপর টুলের তলা থেকে বেড়ালটাকে বের করে এনে সুটকেসের মধ্যে ঢুকিয়ে দিল। নিচু গলায় সে ডাকলো, মাসি আয়। মাসি কিছুই বুঝতে না পেরে এগিয়ে গেল তার হাতের কাছে। সে ওর মাথার উপর একটা চুমু দিয়ে ওকেও ফিওদর তিমোপেইচের সঙ্গে ভরে নিল। তারপরে অন্ধকার মাসি বেড়ালটার গা মারিয়ে দিল। আঁচড়াতে লাগলো সুটকেসের ভেতরটা, কিন্তু ভয়ের চোটে টুঁ শব্দটিও করতে পারল না। সুটকেসটা দুলে উঠতে লাগলো, ঢেউয়ের মতো কাঁপছিল। এই যে আমি এসে গেছি, জোরে চেঁচিয়ে উঠল মনিব। এই যে আমি এসে গেছি। মাসি বুঝতে পারল যে এই চিৎকারের পরে এই সুটকেসটা একটা শক্ত কিছুর উপরে ঠোক্কর খেলো, আর দুলুনিও থামলো। একটা বিরাট গর্জন শোনা গেল। কাউকে লক্ষ্য করে কিসের উপর যেন চাপড়ানোর আওয়াজ হলো, এবং এই একটা কেউ সম্ভবত সেই নাকের জায়গায় লেজওয়ালা দানবটাই চিৎকার করে উঠল। চিৎকার করে এমন করে যেন কেউ একটা হেসে উঠল। সুটকেসের তলা পর্যন্ত এই হাসির চোটে কেঁপে উঠল। এই গর্জনের উত্তরে মনিব খিলখিল করে হেসে উঠল। এমনি করে বাড়িতে সে কখনো হাসে না। গর্জনকেও ডুবিয়ে দেওয়ার চেষ্টায় সে চেঁচিয়ে বলল, হ্যাঁ মাননীয় সজ্জনবৃন্দ, আমি এই মাত্র স্টেশন থেকে এলুম। আমার দিদিমা স্বর্গে গেছেন কিনা আমার জন্য এই সম্পত্তি রেখে গিয়েছেন। এই সুটকেসটা খুব ভারী কিছু জিনিস আছে, নিশ্চয়ই সোনা দানা। হয়তো লাখ লাখ টাকাও আছে। দেখি এখানেই খুলে দেখি। সুটকেসের তলাটা খুট করে উঠল। ঝলমলে আলোতে মাসির চোখ ধাঁধিয়ে গেল। লাফিয়ে বেরিয়ে এলো ও সুটকেস থেকে। চিৎকারের চোটে ওর কানে তালা লেগে যাওয়ায় মনিবের চারিদিকে ও যত জোরে পারে ছুটতে শুরু করে দিল, আর একটানা ঘেউ ঘেউ করে চলল। মনিব চেঁচালো, হ্যাঁ ফিওদর তিমোপেইচ, খুড়ো আমার আদরের মাসির মণি, সোয়াগী সব কুটুম, জাহান্নামে যাও সব। বালির উপর উপুড় হয়ে পড়ে সে বেড়ালটার মাসিকে ধরে তাদের সঙ্গে কোলাকুলি করতে শুরু করলো। সেই ফাঁকে মাসি দেখে নিল এই নতুন জগৎটাকে, যেখানে ও পাকে চক্রে এসে পড়েছে, আর তার এত জাঁকজমক দেখে অবাক হয়ে মুহূর্তের জন্য বিস্ময়ে আনন্দে আড়ষ্ট হয়ে গেল। তারপর নিজের মনিবকে কোলাকুলি থেকে ছাড়িয়ে নিয়ে লাট্টুর মতো একটা জায়গায় ঘুরতে শুরু করলো। এই নতুন জগৎটা বিরাট আর ঝলমলে আলোয় ভরা। যেখানেই তাকাও না কেন, মেঝে থেকে ছাদ পর্যন্ত সমস্ত জায়গায় দেখা যাচ্ছে খালি মুখ আর মুখ, আর কিছুই না। মনিব চেঁচিয়ে উঠল, মাসিমা দয়া করে বসুন। এর মানে কি তা মনে পড়ায় মাসি লাফিয়ে চেয়ারে উঠে বসল। মাসি ওর দিকে তাকিয়ে রইল। মনিবের চোখ দুটো বরাবরের মতন গম্ভীর আর আদর মাখানো, কিন্তু মুখখানা, বিশেষ করে মুখের কোণ আর দাঁতগুলো একটা অস্থির গাল ভরা হাসিতে কদর্য। নিজেই সে হেসে ফেটে পড়ছিল, লাফালাফি করছিল, কাঁধ ঝাঁকাচ্ছিল, আর ভান করছিল যেন এই হাজার হাজার মুখের সামনে তার খুব খুশি খুশি লাগছে। মাসি এই হাসি খুশিকে সত্যি বলে বিশ্বাস করলো। তারপর হঠাৎ সমস্ত শরীর দিয়ে অনুভব করলো যে এই হাজার হাজার মুখ ওরই দিকে তাকিয়ে আছে। শিয়াল মুখো মুখটা তুলেও আনন্দের সঙ্গে কুঁই কুঁই করে উঠল। মনিবকে বলল,
মাসিমা, আপনি বসে থাকুন, আমরা এখন খুড়োর সঙ্গে একটু নাচবো। কখন ওকে এইসব ন্যাকামিগুলো করতে হবে সেই অপেক্ষায় ফিওদর থিমোফেইচ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরাসক্তভাবে আশেপাশে তাকাতে লাগলো। নির্জীব ভঙ্গিতে হেলা ফেলা করে গোমরা মুখে সে নাচল। তার নড়াচড়া লেজ আর গোঁফ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে ঘৃণা করে এই ভিড়কে, ঝলমলে আলোকে, মনিবকে, এমনকি নিজেকেও। তার নিজের নাচটুকু নেচে সে হাই তুলে বসে পড়ল। মনিব বলল, এবার তাহলে মাসিমা আসুন, একটু গান করা যাক, তারপর নাচা যাবে, কেমন? পকেট থেকে সে একটা বাঁশি বের করে বাজাতে লাগলো। মাসি বাজনা সহ্য করতে না পেরে অস্থির হয়ে চেয়ারের উপর ছটপট করতে করতে চাপা আওয়াজ করে উঠল। চারিদিক থেকে গর্জন আর হাততালি শোনা গেল। মনিব সেলাম করলো। তারপর যখন সব চুপচাপ হয়ে গেল, তখন আবার বাজাতে লাগলো। একটা খুব চড়া সুর বাজানোর সময় ওপরের লোকজনের মধ্যে কে যেন জোরে জোরে হায় হায় করে উঠল। হায় 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 হায়! একটা বাচ্চা ছেলের গলা চিৎকার করে উঠল, বাবা বাবা, এ যে কাস্তানকা! একটা মাতাল ক্ষণক্ষণে সুর সায় দিল, হ্যাঁ হ্যাঁ, কাস্তানকাই তো, কাস্তানকা, হ্যাঁ কাস্তানকা, এই যে ফেদুশকা, এই যে, এ ভগবান, কাস্তানকা, শি শি, আয় আয়! কে যেন গ্যালারির উপর থেকে সিটি মারল, আর দুটো গলা, একটা বাচ্চার আর একটা মরদের, জোরে জোরে হেঁকে উঠল, কাস্তানকা, কাস্তানকা, কাস্তানকা! মাসি শিউরে উঠল, আর যেদিক থেকে চিৎকার আসছিল সেদিকে তাকিয়ে দেখল, যেমনি করে ঝলমলে আলোগুলো প্রথমে ওকে ধাঁধিয়ে দিয়েছিল, তেমনি করেই দুটো মুখ ওর চোখ ধাঁধিয়ে দিল। একটা মুখ এক মাতাল নেশাখোরের গোঁপদাড়িতে ভরা, আর একটা মুখ ঘাবড়ে যাওয়া এক বাচ্চার ফুলো ফুলো গোলাপি গালওয়ালা। ওর মনে পড়ে গেল চেয়ার থেকে পড়ে গেল বালির মধ্যে, তারপর লাফিয়ে উঠে আনন্দে ঘেউ ঘেউ করে ছুটল মুখ দুটোর দিকে। কানে তালা লাগানো গর্জন আর তীক্ষ্ণ সিটির মধ্যে দিয়ে একটা বাচ্চা ছেলের তীব্র চিৎকার শোনা গেল, কাস্তানকা, কাস্তানকা, কাস্তানকা! মাসি লাফিয়ে বেড়া পার হলো, কার একটা কাঁধের উপর দিয়ে গিয়ে পৌঁছলো বক্সে। পরের সারিতে যাওয়ার জন্য একটা উঁচু দেয়াল পেরোতে হলো। মাসি লাফালো, কিন্তু ওটা ডিঙোতে পারল না। ফের দেওয়াল বেগ ঘেঁষটে নেমে এলো। তারপর লোকের হাত থেকে হাতে উঠে যেতে লাগলো সে। কার যেন হাত আর মুখ চেটে দিল। উঁচু থেকে উঁচুতে উঠতে উঠতে শেষকালে সে গ্যালারিতে গিয়ে পৌঁছলো। আধ ঘন্টাখানেক পরেই কাস্তানকা একদম রাস্তায় সেই লোক দুটোরই পেছন পেছন যাচ্ছিল, যাদের গা থেকে লেই আর বার্নিশের গন্ধ বেরোয়। লুকা আলেকজেন্দ্রিচ টলছিল, কিন্তু ঠেকে শেখা সহজ বোধে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল নর্দমাগুলো। সে বিড়বিড় করতে লাগলো, পড়ে আছে সব পাপের অতল গর্বে। আর তুই কাস্তানকা, তুই একটা ধাঁড়া, মানুষের সঙ্গে তোর যা তফাৎ, সে ধর এই ছুচুরের সঙ্গে কাঠের মিস্ত্রির। বাবার টুপি মাথায় দিয়ে সঙ্গে হেঁটে চলেছিল ফেদুশকা। তাদের দুজনেরই পেছনটায় তাকিয়ে দেখলো কাস্তানকা। ওর মনে হলো যেন বহুকাল ধরেই ও তাদের পেছন পেছন যাচ্ছে, আর মুহূর্তের জন্যেও যে তার জীবন ছেদ পড়েনি তাতে সে খুশি। দেওয়ালে নোংরা কাগজ ছাঁটা ছোট্ট ঘরখানা ওর মনে পড়ল ফিওদর তিমোফেইচকে, হাঁসটাকে, মনে পড়ল সেই চমৎকার খাওয়া, তালিম নেওয়া, মনে পড়ল
সার্কাসের কথা, কিন্তু এখন এই সব কিছুই ওর কাছে মনে হলো যেন একটা মস্ত গোলমেলে দুঃস্বপ্ন। শেষ হলো মোহনবাগান ডিটেলসে আজকের নিবেদন। বিখ্যাত রাশিয়ান সাহিত্যিক আন্তন চেকভের কাস্তানকা। ধন্যবাদ।